28 ফেব্রুয়ারি 2026 সকাল 9:45 ইরানের পলিটিক্স একেবারে উলটপালট হয়ে গেল। আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি মারা যায়। Major breaking news at this hour, Iran Supreme Leader, the Ayatollah Ali Khamenei, is believed to have been killed in the Ayatollah Ali Khamenei is no more. حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت মাত্র 4 সপ্তাহের মধ্যে তেলের সংকট 1970-এর দশকের পর থেকে সবথেকে বড় সংকটে পরিণত হয়। কয়েকদিনের মধ্যেই তেলের দাম 50 to 60% বেড়ে যায়। সারা বিশ্বের শেয়ার মার্কেটে ধস নামে। আমেরিকার শেয়ার মার্কেট প্রায় 10% ডিক্লাইন করে। ভারতের রুপির মূল্য সর্বনিম্ন 95-এ নেমে আসে। বিশ্বে 20% ওয়েল সাপ্লাই, 20% এলএনজি সাপ্লাই ডিসরাপ্ট হয়ে যায়। গোটা এশিয়াতে এলপিজি ক্রাইসিস দেখা দেয়। ভারতের বিভিন্ন শহরে হোটেল বন্ধ হয়ে যায়। পাকিস্তানের পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায়। বাংলাদেশ ইউনিভার্সিটি বন্ধ করে দেয়। ফিউয়েল শর্টেজ দেখা দেয়। ইসলামাবাদ, দিল্লি থেকে ঢাকা সব জায়গায় একই দৃশ্য। আইএ অর্থাৎ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এটাকে ইতিহাসের সবথেকে ভয়াবহ এনার্জি সিকিউরিটি চ্যালেঞ্জ বলে আখ্যা দেন। এখন জানার বিষয়, কেন ইরান পৃথিবীর জন্য এত গুরুত্বপূর্ণ? আসলে কি ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ এতটাই ভয়াবহ, নাকি এগুলো সব মিডিয়া ন্যারেটিভ আর অপোজিশনদের পলিটিক্যাল ন্যারেটিভ? এই যুদ্ধ এখন পর্যন্ত কিভাবে মানুষের ক্ষতি করেছে এবং ভবিষ্যতে ইরান আমেরিকার কনফ্লিক্ট কিভাবে দক্ষিণ এশিয়ার ক্ষতি করতে পারে, সব কিছু একেবারে সহজভাবে আলোচনা করব। তার আগে একটা অনুরোধ করছি, এই রকম অ্যানালাইটিক্যাল ইনফরমেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে প্রচুর সময় লাগে। সঠিকভাবে ইনফরমেশন কালেক্ট করা, তাকে ফ্যাক্ট চেক করা, এই সব ক্ষেত্রে অনেকটা খাটনি লাগে। তাই অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। The United States and its partners have launched Operation Epic Fury. We are going to destroy their missiles and raise their গ্লোবাল এনার্জি ক্রাইসিসটা কেন হচ্ছে সেটা বুঝতে হলে আগে তোমাদের মধ্যপ্রাচ্যের ম্যাপটা ভালো করে বুঝতে হবে। এটা আমাদের দেশ ভারত। ভারত থেকে যদি পশ্চিম দিকে যাও দেখতে পাবে আরব দেশ। এটা হলো পার্সিয়ান গলফ, এর উপরে ইরান। ওমানের কাছে আছে গলফ অফ ওমান। এই গলফ অফ ওমান এবং পার্সিয়ান গলফের কাছে ইরান এবং ইরানের ল্যান্ডের মধ্যে 33 কিমি সরু সমুদ্রপথ আছে। এই সরু সমুদ্রপথকে স্ট্রেট অফ হরমুজ বলা হয়। এর কোনো অল্টারনেটিভ পথ নেই। জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কোঅপারেশন কান্ট্রিজ, এই দেশগুলোর বেশিরভাগ অয়েল প্রোডাকশন এই পার্সিয়ান গলফ এলাকায় আছে। ফলে জিসিসি কান্ট্রিজগুলোর কোনো অল্টারনেটিভ নেই। তারপর স্ট্রেট অফ হরমুজ তুলনামূলকভাবে অনেকটা গভীর। ফলে পৃথিবীর সবথেকে বড় ওয়েল ট্যাঙ্কারগুলো সহজে এখানে থেকে যাতায়াত করতে পারে। ফলে ওয়েল রপ্তানি করার জন্য স্ট্রেট অফ হরমুজের গুরুত্ব আরও বেড়ে যায়। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে যায়, যা বিশ্বের মোট দৈনিক সরবরাহের প্রায় 20%। 2024 সালে সমুদ্রপথে প্রবাহিত তেলের 27% এই স্ট্রেট অফ হরমুজ থেকে প্রবাহিত হয়েছে। বিশ্বব্যাপী এলএনজি বাণিজ্যের প্রায় 20% এই স্ট্রেট অফ হরমুজের ওপর নির্ভরশীল। গ্লোবাল ফার্টিলাইজার ট্রেডের 33% এই হরমুজ প্রণালী থেকে পাস হয়। হরমুজ থেকে রপ্তানি হওয়া ক্রুড অয়েলের 84% এশিয়ান মার্কেটে আসে। কাতার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকর দেশ, যার 93% হরমুজ প্রণালী দিয়ে যায়। যুদ্ধের কারণে ইনস্ট্যান্টলি বিশ্বের 20% এলএনজি সাপ্লাই বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এই পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট হিসেবে বর্ণনা করেছে। রিপোর্ট অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $73 থেকে বেড়ে $110-120 প্রতি ব্যারেল চলছিল। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেলের দাম $130 থেকে $150 পর্যন্ত পৌঁছতে পারত। ইরান অলরেডি ধমকি দিয়ে রেখেছে, আমেরিকা যদি পিছু না হাঁটে তাহলে তৈরি থাকো $200 পার ব্যারেল কেনার জন্য। 1970-এর দশক বা 1990-এর দশকের তেলের সংকটের সময় প্রায় 6% গ্লোবাল সাপ্লাই কমে গিয়েছিল। 2026 সালে এই সংকট তার থেকে আকারে 3 থেকে 5 গুণ বেশি বড়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সতর্ক করেছে, যদি জ্বালানির দাম দীর্ঘ সময় ধরে বেশি থাকে তাহলে এবছরে গ্লোবাল জিডিপি গ্রোথ প্রায় 0.3% কমে যেতে পারে। ইরান যুদ্ধে কেউ এই বিষয়টাকে নিয়ে আলোচনা করে না। গালফ অঞ্চলে বিশ্বের অর্ধেক ইউরিয়া এবং 30% অ্যামোনিয়া উৎপাদন হয়। বিশ্বের মোট সারের প্রায় 1/3 হরমুজ প্রণালী দিয়েই প্রবাহিত হয়। সাংঘাতের শুরুতেই
ইউরিয়ার দাম 50% বেড়ে যায়। এটি বিশ্বে খাদ্য উৎপাদনে সরাসরি প্রভাব ফেলবে। এই যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন প্রায় 5.8% পর্যন্ত পৌঁছতে পারে, যার প্রধান কারণগুলো হলো পরিবহন খরচ বাড়া, কৃষিজ উৎপাদনের হ্রাস হওয়া, নাইট্রোজেন তৈরি হয় প্রাকৃতিক গ্যাস থেকে, তাই গ্যাসের দাম বাড়লে সরাসরি খাদ্যের দামও বাড়বে। শুধু ইকোনমি আর এনার্জি নয়, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন ডিসরাপ্ট হয়েছে। বিমান চালানোর জন্য প্রয়োজনীয় জেট ফুয়েল এবং জাহাজ চালানোর জন্য দরকার হয় ব্যাংকার ফুয়েল। তেলের দাম বাড়লে এই দুই ধরনের জ্বালানির খরচই বেড়ে যায়, ফলে বিমান সংস্থাগুলো টিকিটের দাম বাড়িয়ে দেয় এবং শিপিং কোম্পানিগুলিও পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধি করে। এর প্রভাব সমুদ্রপথে বা আকাশপথে আমদানিকৃত সবকিছুর দাম, যেমন ইলেকট্রনিক্স থেকে শুরু করে খাদ্যদ্রব্য, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। ইরানে হামলার পর জেট ফুয়েলের দাম ব্যারেল প্রতি $90 থেকে 1 লাফে $200 মতো পৌঁছে গিয়েছিল। বাহরাইন, ইরাক, কুয়েত, কাতার, সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছিল। সামুদ্রিক বিমার ওয়ার রিস্ক প্রিমিয়াম বহুগুণ বেড়ে যায়। বিশ্বজুড়ে সব বাণিজ্যিক রুটে পণ্য পরিবহনের খরচ আকাশচুম্বী হয়ে পড়ে। সহজ ভাষায় বললে, এই যুদ্ধ চলতে থাকলে সবকিছুর দামই বেড়ে যাবে। খাবার, পরিবহন, বিদ্যুৎ, কারখানা, সবকিছু। এটা এক ধরনের চেন রিয়াকশনের মতো। জ্বালানির দাম বাড়লে তার প্রভাব একের পর এক সব পণ্যের দামে পড়বে। যে দেশগুলো বাইরে থেকে তেল কিনে তাদের সবার উপরে এই প্রভাব পড়বে। এবার আসা যাক ভারতের উপর। ভারতের উপর কি প্রভাব পড়বে? ভারত প্রায় 90% অপরিশোধিত তেল ইম্পোর্ট করে, যার বেশিরভাগ অংশটাই মধ্যপ্রাচ্য থেকে আসে। ভারতের 50% ক্রুড অয়েল ইম্পোর্ট এই সরু পথের উপর নির্ভর করে। ভারতের এলপিজি আমদানির প্রায় 80 to 85%, এলএনজি আমদানির 60% এই স্ট্রেট অফ হরমুজ থেকেই আসে। অন্ধভক্তরা কল্পনা করতে পারবে না ভারত কিভাবে স্ট্রেট অফ হরমুজের উপর ডিপেন্ডেন্ট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এই পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট হিসেবে বর্ণনা করেছে। ভারতের রুপিস ভ্যালু আগে থেকেই কম ছিল। যুদ্ধের পর রুপিস মূল্য সব থেকে কমে নেমে গেছে $1 সমান 95 টাকার বেশি হয়ে গেছে। আর কিছুদিন পর আপকি বার 100 পার। রুপির পতনের পেছনে কাজ করছে একটি সাধারণ চেন রিয়াকশন। তেলের দাম বাড়লে সেই তেল কেনার জন্য ভারত আরও বেশি মার্কিন ডলারের প্রয়োজন। ডলারের এই বাড়তি চাহিদা রুপিকে দুর্বল করে দেয়। আর রুপি দুর্বল হওয়া মানেই ভারতে যে সমস্ত পণ্য আমদানি করে, যেমন তেল, ইলেকট্রনিক্স, ঔষধ, সেগুলোর দাম দেশে বেড়ে যাবে। রুপিকে স্থিতিশীল রাখতে আরবিআই ইতিমধ্যে প্রায় $12 থেকে $15 বিলিয়ন খরচ করেছে। আমরা ভারতীয় রুপিকে বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় দেখছি এবং এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় ও হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তবে ডলারের বিপরীতে রুপির মান 100-র কাছাকাছি চলে যাবে। ভারতবাসী এই যুদ্ধকে শুধু তেলের দামের চশমা দিয়ে দেখছে। এর আরেকটা ভয়ানক দিক আছে যেটার ব্যাপারে কেউ কথা বলে না, সেটা হলো ট্রেড, অর্থাৎ আমদানি রপ্তানির ব্যবসা। মধ্যপ্রাচ্য কেবল সেই জায়গা নয় যেখান থেকে ভারত তেল কেনে, এটি এমন একটা বাজার যেখানে ভারত চাল, চা, ফলমূল, রাসায়নিক দ্রব্য এবং আইটি পরিষেবা বিক্রি করে। বর্তমানে এই সমস্ত রপ্তানি খাত মারাত্মক সংকটের মুখে পড়েছে। ভারতের বাসমতি চালের 70% রপ্তানি হতো উপসাগরীয় দেশে। ভারত থেকে রপ্তানি হওয়ার চায়ের 20% যেত ইরানে। বর্তমানে এইসব কৃষিজ পণ্য রপ্তানি সংকটের মুখে। ভারতের 23% অ্যাপেল, 39% কাঠবাদাম আসতো ইরান থেকে। ইরানের যুদ্ধের পরিস্থিতিতে ভারতের বাজারের এই সকল জিনিসের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ভারত বাইরের দেশে যত রপ্তানি করে তার 20% যায় মধ্যপ্রাচ্যে। প্রায় 1 কোটি ভারতীয় নাগরিক গলফ দেশগুলোতে কাজ করে। প্রতি মাসে তারা দেশে টাকা পাঠায়, একে রেমিটেন্স বলা হয়। এই অর্থ ভারতের লক্ষ লক্ষ পরিবারের জীবিকার প্রধান উৎস। এছাড়া এটি ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভকেও, ফরেন কারেন্সি রিজার্ভকেও শক্তিশালী রাখে। যুদ্ধের কারণে এই শ্রমিকরা যদি কাজ হারান বা তাদের আয় কমে যায়, ভারতের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। ভারত প্রতি বছর প্রায় 125 থেকে 130 বিলিয়ন ডলার রেমিটেন্স পায়, যা দেশটির মোট তেল আমদানির খরচের প্রায় সমান। এই আয়ের প্রায় 40% অর্থাৎ আনুমানিক $50 বিলিয়ন আসে উপসাগরীয় দেশগুলো থেকে। ফলে সেখান থেকে রেমিটেন্স প্রবাহ সামান্য কমলেও রুপির মান আরও পড়ে যাবে। গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে এবং আভ্যন্তরীণ চাহিদাও কমে আসবে। মানে একটা জিনিসের সাথে ভারতের পুরো অর্থনীতি, ভারতের পুরো এনার্জি সেক্টর, ভারতের পুরো সাধারণ মানুষের লাইভলিহুড সব কিছু জড়িয়ে আছে। আমি বলছি না যে পুরোপুরি জড়িয়ে আছে, আমি বলছি যে অনেকটাই এফেক্ট পড়বে। আর বাস্তবে সেটা দেখাও গিয়েছে। ভারতের বহু শহর থেকে সাধারণ মানুষরা, পরিযায়ী শ্রমিকরা তাদের গ্রামে ফিরে আসতে বাধ্য হয়েছে, কারণ সেখানে প্রপার এনার্জি সাপ্লাই ছিল না, এলপিজি ছিল না, কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তাই যারা ইসরায়েলকে ফাদারল্যান্ড বানিয়ে রেখেছে তারা জানেই না ইসরায়েল পুরো এশিয়াকে, পুরো বিশ্বকে একটা এনার্জি সংকটের দিকে, একটা অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
এবার আসা যাক বাংলাদেশে। বাংলাদেশের 80% ক্রুড অয়েল, 70 to 75% এলএনজি আসে মিডল ইস্ট থেকে। প্রায় 1,20,00,000 বাংলাদেশি মধ্যপ্রাচ্যে কাজ করে। তারা যে টাকা পাঠায় বাংলাদেশের, সেই টাকার হিসাব করলে বাংলাদেশের জিডিপির 6%। সেই টাকার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গ্রাম্য এলাকার বাসিন্দাদের এডুকেশন, হেলথ, বেসিক নেসেসিটিসগুলো পূরণ হয়। রিপোর্ট অনুযায়ী রেমিটেন্স বাংলাদেশের গ্রামীণ দারিদ্রতাকে 30% কমিয়ে দেয়। গার্মেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির ব্যাকবোন। প্রায় 40 লাখ কর্মচারী এর সাথে যুক্ত। এই ইন্ডাস্ট্রি এনার্জি স্টেবিলিটির ওপর ডিপেন্ডেন্ট। তাই এনার্জি সাপ্লাই ডিসরাপ্ট হলে বাংলাদেশের অর্থনীতিও সাফার করবে। সিমিলারলি পাকিস্তানেও প্রায় 80% ক্রুড অয়েল স্টেট অফ হরমুজের ওপরে নির্ভর করে। পাকিস্তানের প্রায় 100% এলএনজি আসে কাতার থেকে, যার 90% আসে স্টেট অফ হরমুজ থেকে। প্রায় $20 বিলিয়ন রেমিটেন্স আসে 6টা আরব দেশ থেকে। আইএমএফ পাকিস্তানকে 37 মাসে $7 বিলিয়ন দিয়েছে পাকিস্তানকে। তুমি জানলে অবাক হবে, তার থেকে পাকিস্তানের বাসিন্দারা যারা জিসিসি কান্ট্রিতে কাজ করে তারা বেশি টাকা পাঠায়। প্রায় 45 লাখ পাকিস্তানি জিসিসি কান্ট্রিতে থাকে। ইরান এমন একটা জায়গাকে কন্ট্রোল করে যেটা গোটা পৃথিবীর অর্থনীতির একটা স্তম্ভ। ইরানকে আক্রমণ মানে আমাদের প্রত্যেকের রান্নাঘরে আক্রমণ, ব্যবসায় আক্রমণ। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যখন ভারতের মানুষ শোক প্রকাশ করছিল, তখন কিছু রিলস দেখে বুদ্ধিজীবীরা বলেছিল 100 কিলোমিটার দূরে কে মারা গেছে, তার জন্য আমি এখানে মন খারাপ করব। এতটা বোকানা। এদের মধ্যে কোনো ধারণাই নেই যে গ্লোবালাইজেশন কাকে বলে। এমনি এমনি ইসরায়েলকে ফাদারল্যান্ড বানিয়ে রেখেছে। যখন নিজেদের ওপর যুদ্ধের আঁচটা পড়লো, তখন আর কোনো কথা বলেনি, লুকিয়ে গেছে। বলে গ্যাস কোথায়, এলপিজি কোথায়, তেল কোথায়। এদের মধ্যে ইন্টারন্যাশনাল ল, হিউম্যানিটেরিয়ান ল এর কোনো জ্ঞান নেই। শুধু পাউ পাউ বলে দিয়েছে ইসরায়েল আমাদের ফাদারল্যান্ড, সে মেনেই নিয়েছে। কোনো লজিক, নিয়ম কিছু দেখার দরকার নেই। যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।